হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর করাবো। সঙ্গে সঙ্গে কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটা যে আছে যে জীবনের প্রধান লক্ষণগুলি মানে কি কি। আমি এখানে প্রশ্নটা এরকমভাবে লিখেছি, দেখো জীবনের প্রধান লক্ষণগুলি হলো কীরকম আর কি। তো দেখো, জীবন কী করে? প্রজননে সক্ষম, প্রজননে সক্ষম হবে। তারপরে হচ্ছে বিপাক ক্রিয়া ঘটবে, উদ্দীপনায় সাড়া দেওয়া, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, চলন ও গমন, জীবনচক্র, এটা হচ্ছে জীবনের প্রধান লক্ষণ, ঠিক আছে? এরপরে দেখো যেটা 2 নম্বরে আছে যে বিপাক কাকে বলে। পরীক্ষা খুবই আসে বিপাক, বিপাক থেকে প্রশ্ন একটা আসা খুবই দরকার। তো দেখো, বিপাক কাকে বলে? জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে কি বলা হয়? বিপাক। মানে আমাদের জীবদেহে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে কি বলা হয়? বিপাক। এবার দেখো, বিপাকের আবার দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। উপচিতি বিপাকটা কি? যে দেখো, যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে কি বলা হয়? উপচিতি বিপাক। মানে যেই কাজটার ফলে, যে রাসায়নিক বিক্রিয়াটার ফলে জীবদের ওজনটা শুষ্ক, অল্প ওজন বাড়বে, ঠিক আছে? যেরকম উদাহরণ হিসেবে কি দেখো, সালোক সংশ্লেষ পুষ্টি। এই সালোক সংশ্লেষ আর পুষ্টির ফলে জীবদেহের ওজনটা একটু বাড়ে, তো এটাকে কি বলা হয়? উপচিতি বিপাক। এরপরে দেখো 2 নম্বরটা যেটা আছে যে অপচিতি বিপাকটা কি? যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে কি বলে? অপচিতি বিপাক। এক্ষেত্রে জীবদেহের ওজনটা না বাড়ে, একটু কমে যায়, এটাকে কি বলে? অপচিতি বিপাক। উদাহরণ হিসেবে দেখো শোষণ, রেচন। রেচন পদার্থ ত্যাগ করলে দেহের ওজন অবশ্যই হ্রাস পাবে, তো অল্প হলেও হ্রাস পাবে। তো যাই হোক, এই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষার সময় এরকম প্রশ্ন আছে যে অপচিতি বিপাক, বিপাকের একটি উদাহরণ দাও, কিংবা অপচিতি বিপাক হচ্ছে নিচের কোনটি হয়, এরকম টাইপের প্রশ্ন আসে। তো তোমরা হচ্ছে পড়ে রাখবা, ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা আছে যে জীবনচক্র কি? জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য আর মৃত্যু, এই যে জীবনে যে এই যে চক্রাকারে ঘটে চলেছে এটাকে কি বলা হয়? জীবনচক্র। এরপরে দেখো যেটা 4 নম্বরে প্রশ্ন আছে যে জীবন সৃষ্টির আদি যৌগসমূহ কি কি। মানে জীবন যে সৃষ্টি হয়েছিল সেই সময় আদি যৌগগুলো কি কি ছিল? তো উত্তরটা হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এরপরে দেখো যেটা 5 নম্বর প্রশ্ন যে প্রোক্যারিওটিক কোষ কি। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে নিউক্লিয়াসবিহীন আদি কোষ যেগুলো আছে সেগুলোকে কি বলে? প্রোক্যারিওটিক কোষ, যেরকম ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালের কোষ ইত্যাদি। এরপরে দেখো যেটা এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, মানে হচ্ছে অনুন্নত প্রাণীদের আর কি কোষ, নিউক্লিয়াসবিহীন আদি কোষ, এদের নিউক্লিয়াসই থাকে না এদের কোষে। 6 নম্বরটা দেখো যে ইউক্যারিওটিক কোষ কি। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে দ্য প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষের উৎপন্ন হয়েছে। উদাহরণ হিসেবে কার কোষ? মানুষের কোষ। এছাড়াও আরও অন্যান্য উন্নত জীব আছে, যেরকম ব্যাঙ, সাপ, হাঁস, মুরগি, ঠিক আছে? তো এইসবের যে কোষগুলো আছে এগুলোকে কি বলা হয়? ইউক্যারিওটিক কোষ। কারণ কি, এইসব কোষের সুনির্দিষ্ট মানে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে, এই জন্য এগুলো হচ্ছে উন্নত কোষ, ঠিক আছে? এবার দেখো যেটা 7 নম্বরে প্রশ্ন আছে যে জীব বৈচিত্র্য কী। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে কি বলে? জীব বৈচিত্র্য বলে। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে যে জীব বৈচিত্র্য কী। তো অ্যান্সারটা আরেকবার বলছি যে বিভিন্ন প্রকার পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটা হচ্ছে ভেদ বা প্রকরণ কী। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্রতিটি প্রজাতির জীবদেহের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। প্রতিটি প্রজাতির জীবদের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে কি বলে? ভেদ বা প্রকরণ। ধরে নাও মানুষ প্রজাতির কথাই চিন্তা করো, যে প্রত্যেকটা জীবের মধ্যে অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায়, ঠিক আছে? মা বাবার থেকে ছেলের কিছু অল্প হলেও পার্থক্য থাকবে, এইভাবে যে সৃষ্টি হচ্ছে এটাকেই কি বলে? ভেদ বা প্রকরণ, ঠিক আছে? তারপরে দেখো 9 নম্বরটা আছে যে মিউটেশন কি। জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। মানে জীবের মধ্যে, আমরা যে জীব আছে আমাদের জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। এটা তোমরা ক্লাস 10-এ আরও ভালো করে পড়বে। তো মিউটেশনটা জেনে রাখো যে কখনো কখনো কি হয় যে মানুষের
হাতে কিংবা পায়ে 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল হয়ে যায়। তো এই যে পরিবর্তনটা আসছে, হঠাৎ করে পরিবর্তন, সেটাকেই ধরে নাও মিউটেশন বলা হয়। ঠিক আছে? এরপরে যেটা আছে 10 নম্বর প্রশ্ন, যে ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই, জীববিদ্যা বা বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? খুবই স্টার দেওয়া প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে ল্যামার্ক। 11 নম্বর প্রশ্নটা দেখো, যে জীববিদ্যার প্রধান কয়টি শাখা? তো বেসিক্যালি প্রধানত দুটি শাখা হয়, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো 12 নম্বর প্রশ্নটা দেখো, যে আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ হয় কোথায়? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে কৃষিকার্যে। কৃষিকার্যে মানে কৃষিকাজে যেসব ফলন হয় সেসব, মনে করো যে এখানে লেখা আছে দেখো, উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে। কিছু কিছু বীজ আছে যেসব বীজ চাষ করলে বেশি পরিমাণে ফসল পাওয়া যায়, তো এটা হচ্ছে জীববৈদ্যের ব্যবহারিক প্রয়োগ। তারপরে হচ্ছে দেখো, বীজবিহীন ফল উৎপাদনে, মৎস্য চাষে ইত্যাদিতে হচ্ছে আধুনিক জীববিদ্যা ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে দেখো, যে পাগলা কুকুরের লালারস থেকে আর কি জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম, এইসব আর কি চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে জীববিদ্যার প্রয়োগ করা হচ্ছে। মহাকাশ গবেষণায় এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখা হয় অক্সিজেন সরবরাহের জন্য মহাকাশে আর কি। হ্যাঁ, মহাকাশে যে অক্সিজেনটা পাবে সেই জন্য ওরা আর কি এরকম কি নিয়ে যায় রকেটের সঙ্গে, শৈবাল আর ক্লোরেল্লা, যাতে অক্সিজেন আর কি মহাকাশের মানে রকেটের ভিতরে পাওয়া যায়, সেই গবেষণা আর কি চলছে। তো এইসব হচ্ছে আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ। তো এবার দেখো, যেটা 13 নম্বর প্রশ্ন, যে ট্যাক্সোনমি শব্দটির প্রথম ব্যবহার কে করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে অগাস্তিন পি দা কন্ডল। তো এটা হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিল এই বিজ্ঞানীটা আর কি। তো 14 নম্বর প্রশ্নটা দেখো, যে ট্যাক্সোনমি কি? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। তো ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? অগাস্তিন পি দা কন্ডল। অ্যান্ড ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের হচ্ছে নামকরণ করা হবে, শনাক্তকরণ করা হবে ও শ্রেণীবিন্যাস করা হবে, এই যে আলোচনা করা হয় সেটাকে কি বলে? ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। এবার দেখো 15 নম্বর প্রশ্ন, যে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে। এবার দেখো, যেটা 16 নম্বর প্রশ্ন আছে, যে কে সর্বপ্রথম প্রাণী ও উদ্ভিদের দ্বিপদ নামকরণ প্রচলন করেন? তো উত্তরটা হয়ে যাচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 17 নম্বর প্রশ্নটা দেখো, যে ট্যাক্সোনমির প্রধান উপাদান কি কি? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্যাক্সোনমির প্রধান উপাদান হচ্ছে তিনটি: শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমির নামকরণটা, এই যে শনাক্তকরণ, তিনটা আছে। ঠিক আছে, তিনটি আর কি প্রধান উপাদান। এবার দেখো, যেটা 18 নম্বর প্রশ্ন, যে ট্যাক্সোনমির গুরুত্ব কী? এখানকার যে প্রশ্নগুলো পড়ালাম এই পেজের, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় গ্যারেন্টি চলে আসছে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, তো দেখো, যে ট্যাক্সোনমির গুরুত্ব কী? তো দুটা লিখলেই হয়, বেসিক্যালি দুটাই লিখেছি। অসংখ্য জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে চেনা যায়। ট্যাক্সোনমির সাহায্যে আমরা যে দ্বিপদ নামকরণ করব, যেরকম বাঘের দ্বিপদ নামকরণ কি হয়? প্যান্থেরা, বাঘের তো সে টাইগারের মনে হয় প্যান্থেরা টাইগ্রিস টাইপের। ঠিক আছে, মানুষের কি হয় বিজ্ঞানসম্মত দুটা নাম হয়। এক মানুষকে কি বলে দ্বিপদ নামকরণ করলে? হোমো সেপিয়েন্স। তো হোমো একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে সেপিয়েন্স। তো এইভাবে যে ভাগ করা হয়, এটাই হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। এর সাহায্যে কী হয়, যে অসংখ্য জীবের মধ্যে কোনো কোনো বিশেষ জীবকে সহজে চেনা যায় আর কি, নতুন আবিষ্কৃত কোনো জীবকে শনাক্ত করা যায়। ট্যাক্সোনমির গুরুত্ব যে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, যেটা 19 নম্বর প্রশ্ন, যে হায়ারার্কি কি? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। মানে জীবের যে স্তরগুলো আছে এগুলোকে যদি সাজানো যায় তাহলে যে একটা স্তর পাবো সেটাকে কি বলা? হায়ারার্কি। আরেকবার পড়ে শোনাচ্ছি, বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলা হয়। এবার দেখো, যেটা 20 নম্বর প্রশ্ন আছে, যে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ আছে? তো একবারে প্রশ্ন একবারে উত্তর আর কি, যে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট 7টি ধাপ আছে। তো তোমাদের এটা না মনে রাখলে ভালো, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ আর গোত্র এবং গণ, এই যে 7টা হয়ে গেল। ঠিক আছে, আর সরি আরেকটা আছে এই যে এদিকে। ঠিক আছে, আমি এখানে ভাবছিলাম শেষ হয়ে গেছে, এই যে এখানে আছে। হ্যাঁ,
তো প্রথমটা কী হচ্ছে দেখো, রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে সারটা, এটা হচ্ছে লিনিয়াসের প্রবর্তিত হায়ারার্কি মডেল। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।